আচ্ছা, তো ক্লাস অলরেডি 4 মিনিট হয়ে গেছে। আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে কিছু কথা আমার আজ বলার আছে। সেটা হলো যে আমাদের ল্যাবের যে কটা আমরা আগে করেছিলাম সব কটারই মোটামুটি রিপিট, যেটা রিপিট সেশন একটা চলছিল, সেই রিপিট সেশনটা আমরা আজকে শেষ করে দেবো। শেষ করে দেবো ইন দা সেন্স, মানে আজকে থেকেই খানিকটা নতুন অংশ আবার শুরু হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে তোমাদের এবার ল্যাবে খাতায় লেখাটা শুরু করতে হবে। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কথা শেষ হলে জিজ্ঞাসা করে নেবে, ক্লিয়ার হয়ে যাবে ম্যাটারটা, ঠিক আছে? তো যেটা হলো যে তোমাদের এবার ল্যাবের খাতা লেখাটা শুরু করতে হবে। শুরু করতে হবে ইন দ্য সেন্স, একটা খাতা, ল্যাব খাতা আগে কিনতে হবে। খাতাটা কিরকম হবে? খাতাটা, আমার কথা শোনা যাচ্ছে? একজন Yes, বলো ma'am. কথা শোনা। আমার একটু নেটওয়ার্ক Yes, প্রবলেম ma'am. আছে আজকে। হুম। Yes, ma'am. সেটা হচ্ছে খাতাটা লেখা শুরু করতে হবে। খাতা লেখা শুরু করার জন্য একটা প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। খাতাটা বাঁধানো হতে হবে, দড়ি বাঁধা খাতা চলবে না। আবারও বলছি, ডোন্ট ইউজ দ্য বায়োলজিক্যাল কপিজ, ওটা চলবে না। দোকানে গিয়ে বাঁধানো খাতা কিনবে, যে খাতা হার্ড বাউন্ড হয়, অর্থাৎ ওপরে নিচে পিচবোর্ডের বাঁধানো থাকে এবং ভেতরে খুললে বাঁদিকের পাতাটা থাকে সাদা, ডান দিকের পাতাটা থাকে রুল টানা। এই মুহূর্তে আমি ল্যাবে নেই, বাড়িতে আছি। ল্যাবে থাকলে আমি একটা স্পেয়ার কপি ক্যামেরা অন করে দেখিয়ে দিতাম, ঠিক আছে? আমি বা স্যার দুজনেই এখন বাড়িতে। তো এনিওয়ে, যেটা হচ্ছে যে একটা বাঁধানো খাতা কিনবে। বাঁধানো খাতা 100, তোমাদের যা এক্সপেরিমেন্ট মোটামুটি 160 কি 190 এরকম নাম্বার অফ পেজের খাতা একটা কিনলেই হবে। খুব মোটা খাতা কিনবে না, তাহলে নিজেকে পরীক্ষার সময় বয়ে বয়ে আনতে হবে। খুব পাতলা করবে না, তাহলে একাধিক খাতা বানাতে হবে। 1 2 3 নিজেই মনে রাখতে পারবে না কেমিস্ট্রিতে কটা খাতা আছে। সুতরাং 160 to 192 কপির মধ্যে একটা বাঁধানো খাতা কিনবে। অক্সফোর্ডের হয়, ক্লাসমেটের হয়, আরো অনেক অনেক কোম্পানি এখন বেরিয়ে গেছে, দেখে শুনে একটা কিনবে, ঠিক আছে? আচ্ছা, খাতাটা খুললে দেখতে পাবে যে প্রথমে একটা সূচিপত্র থাকে, লিস্ট অফ এক্সপেরিমেন্টস বলে একটা পেজ দেওয়া থাকে। অতএব এমন খাতা কিনবে যাতে লিস্ট অফ এক্সপেরিমেন্টস এর ওই পেজটা দেওয়া থাকে। যেন আমি 1 বছর একটা কোম্পানির খাতা পেয়েছিলাম যার লিস্ট অফ এক্সপেরিমেন্টস ওই পেজটাই নেই, কি অদ্ভুত! তারা ছাপাই না। বাধ্য হয়ে সেই ছেলেটিকে আরেকজনের বন্ধুর সেই লিস্ট অফ এক্সপেরিমেন্টের পেজের জেরক্স করে তাকে সামনের খাতায় চিপকে রেডি করতে হয়েছিল, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। তো হ্যালো দোকান ম্যাম, থেকে, হ্যাঁ বলো। কি বলছেন একটু রিপিট করবেন? আমি এখনই জয়েন হলাম। হ্যাঁ করবো, তুমি সবই শোনো, শুনতে থাকো, তারপর বুঝতে না পারলে বলো। তো এমন একটা ঠিক। প্র্যাকটিক্যাল, এমন একটা ল্যাবের খাতা কিনবে যার এক পাতা সাদা হয়, এক পাতা রুল টানা হয়। ফ্রন্ট পেজে মানে খাতাটা খুললেই প্রথম কিছু ইনস্ট্রাকশন হেনা তেনা থাকে, তারপরে লিস্ট অফ এক্সপেরিমেন্টস এর একটা কন্টেন্ট বা বাংলায় যাকে বলে সূচিপত্র, সেটা দেওয়া আছে। সেখানে কি থাকে? এক্সপেরিমেন্ট নাম্বার লেখার জায়গা থাকে, ডেট লেখার জায়গা থাকে, নেম অফ এক্সপেরিমেন্ট লেখার জায়গা থাকে, তারপর থাকে পেজ নাম্বার, লাস্টে থাকে যে ল্যাব ইনস্ট্রাক্টর তার সই করার জায়গা। তাহলে এরকম একটা খাতা, সোজা কথা একটা বাঁধানো খাতা কিনবে। যারা 11 12 সায়েন্সে দিয়ে এসছো তারা দেখেছো, তাদের 11 12 যে প্র্যাকটিক্যাল খাতাটা হয় সেটাই। আবারও বলছি, ডোন্ট ইউজ ওই দড়ি বাঁধা খাতা, বায়োলজিক্যাল খাতা কিনবে না। এই বছরের সমস্যা হচ্ছে আমরা সামনে তোমাদের দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মিন্স খাতাটা আমরা রেগুলার চেক করতে পারবো না। তাই জন্য কেউ যদি দড়ি বাঁধা খাতা পড়ে তাতে 10টা এক্সপেরিমেন্ট লিখে ফেলো, তারই কিন্তু খাটনি পড়বে যে আবার যখন কলেজটা খুলবে আমরা আবার তাকে দিয়ে নতুন খাতা করাবো, কারণ ওই খাতা অ্যাকসেপ্টেড হবে না স্টেট কাউন্সিল। তো মেক শিওর যেন দড়ি বাঁধা খাতা না হয়। যে কোনো বই খাতার দোকানে পাওয়া যায় এখন, ঠিক আছে? অলিগলিতে যে দোকানগুলো থাকে তাতেও রাখা থাকে। এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আজকে আমি একটা জিনিস তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করব। সেটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্ট হয়েছিল, নতুন পুরনো দুজনের কথাই বলছি, দেখো দেখতে পাও কিনা।
দেখা কি যাচ্ছে? পিএইচ লিস্ট অফ টু ডিটারমাইন Yes, পিএইচ yes, ভ্যালু। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের আমরা যখন মানে অফলাইন ল্যাব করাই, আমরা কি করি, প্রথম বোর্ডে ইনস্ট্রাকশন দিই, ল্যাবে একটা বোর্ড আছে, বোর্ডে ইনস্ট্রাকশন দিই, দেওয়ার পর কাজ করানো হয়। কাজ করানোর পর যেদিন কাজটা হয়ে যাচ্ছে সেদিন যাওয়ার আগে ছেলেকে জেনে যেতে হয় যে কি লিখে আনতে হবে পরের দিন খাতায়। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আমরা পরের দিন খাতা না পেলে অ্যাটেন্ডেন্স দিই না। কাজ তুমি করতে পারো বাট অ্যাটেন্ডেন্স পাবে না। উইকে একটাই ল্যাব হয় 2 ঘন্টার, এবং পরের সপ্তাহে যখন আসবে তোমাকে খাতা সঙ্গে নিয়ে আসতে হবে। তো সেইখানে কি লিখতে হবে সেটা আমরা ওই দিন যাওয়ার সময় দিয়ে দিই। এবছর এই কোভিড এর জন্য সবকিছু এদিক ওদিক হয়ে গেছে, আমরা দীর্ঘদিন তোমাদের কি লিখতে হবে বলে উঠতে পারিনি। আজকে থেকে শুরু করছি, খুব ভালো করে বুঝে নাও। ফার্স্ট এক্সপেরিমেন্ট করিয়েছিলাম, প্রথম তো কিছু ইন্ট্রোডাকশন ছিল, বাদ দাও, ওগুলো দরকার নেই। এক্সপেরিমেন্ট যেটা করিয়েছিলাম, এটা রিপিটও আমি গত সোমবার করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে টু ডিটারমাইন pH value of an unknown solution by pH meter। এটা করিয়েছিলাম, যেটা একটা ইনস্ট্রুমেন্টাল ছিল, কিভাবে বাটন মুভ করিয়ে, কিভাবে টেম্পারেচার চেঞ্জ করে, প্রথম বাফার দিয়ে তারপরে আননোন করে কিভাবে করতে হয়, ডিটেল তোমাদের ভার্চুয়ালি দেখানো গেছিল। সেই লেখাটা কিভাবে লিখবে এবার দেখে নাও। এক্সপেরিমেন্ট নাম্বার 1 দিয়ে হেডিংটা দেবে, লেখা স্টাইলটা প্রথম দিন বলছি, ভালো করে শুনে নাও। দেবে, দেওয়ার পর যেরকম আছে এম থিওরি পরপর লিখবে। এই ডায়াগ্রামটা ম্যান্ডেটারি নয়, আঁকতেও পারো নাও পারো, কিছু না আঁকলে কোনো একটা নম্বরও কাটা যাবে না। আচ্ছা, এই লিখতে থাকবে। থিওরির পর লিখবে অ্যাপারেটাস অ্যান্ড মেটেরিয়ালস, যে সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সের যেন বিন্দু মাত্র এদিক ওদিক না হয়। তারপর আসবে প্রসিডিওর, ঠিক যা লেখা আছে প্রসিডিওরটা লিখবে। তারপর আসবে অবজারভেশন, স্যাম্পল এ। ওই দিনকের ভিডিওটা যদি খুলে দেখো, যা যা ডেটা দেওয়া হয়েছিল সেই ডেটাই এখানে দেওয়া আছে। ঠিক এইভাবে আমি তোমাদের জন্য এবছর প্রথম যে তোমাদের টেবিলটা বানিয়ে দেওয়া হলো। আজ অব্দি আমি বা স্যারেরা কেউ কখনো স্টুডেন্টকে টেবিল বানিয়ে দিইনি, তারা নিজেরা ল্যাব থেকে ডেটা নিয়েছে, নিজেরাই লিখে এনেছে। এই প্রথম আমি রিটেন মানে উইথ ডেটা আমি ম্যানুয়াল প্রেজেন্ট করছি, যেহেতু আমরা সবাই অনলাইন আছি। শেষে লিখবে কনক্লুশন, প্রিকশন। ঠিক আছে, এই পুরো লেখাটা লিখে কি করবে ভালো করে শোনো। লেখাটা যখন লিখবে, ডোন্ট রাইট ইন দ্য হোয়াইট সেকশন অফ ইউর কপি। In your left part there is a white part that is only for diagram and table or calculation, which is not needed in chemistry lab. So please don't write in your white section or the left section. Always write at the right section. Okay, the rules section. And most important, অনেক হরেক রকমের কালি ব্যবহার করার কোনো দরকার নেই। Use either one or maximum 2. We do not encourage to use 2 colors. Please write in a single color, either blue or black. Green, pink, red ওই সব কিচ্ছু চলবে না, কোনো ডিজাইন করবে না, কোনো সাইডে আঁকবে না। হ্যাঁ, ওই একটু লতাপাতা শেষকালে একটু খুব ডিজাইন করে দা এন্ড, হ্যাঁ বাঁদিকে ঝর্ণার মতো কিসব ডিজাইন নামছে, কিচ্ছু করতে যাবে না। কেমিস্ট্রি ল্যাবের কপি হচ্ছে তুমি যে কাজ করেছো প্রতিদিন, তুমি যে অনলাইন ল্যাবে ছিলে সেইটার রিফ্লেকশন। তো ওকে আঁকবার সাজাবার কোনো দরকার নেই, একাধিক কালি দেবে না, সুন্দর হস্তাক্ষরে লিখবে। এম থিওরি মাঝে একটা করে লাইন ছাড়বে। মানে যথেষ্ট বড় হয়েছো, একটু ডিসেন্ট লুক দিয়ে লিখবে, কোনো অ্যাডিশনাল কোনো ডিজাইনের প্রয়োজন নেই। ওকে, তো এইটা আমি পিএইচটা তোমাদের এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা ক্লাস হয়ে গেলে তোমাদের গ্রুপে যেরকম দিই পিডিএফ ভার্সানে, দেখতেই পাচ্ছ পিডিএফ ভার্সানে দিয়ে দেবো। তাহলে লিখতে কোনো অসুবিধা হবে না। কারোর যদি বোঝার অসুবিধা থেকে থাকে তা এখন বলতে পারো। আজকের দিনটা তোমাদের হ্যাঁ বলো। আপনি বললেন যেটা যে ব্ল্যাক এন্ড মানে আমরা অন্যান্য কালার ইউজ করতে পারবো, তো হেডিং আর যে লেখাগুলো ওইগুলো তাহলে সেম কালারে করব, আইদার ব্ল্যাক অর আইদার ব্লু, পুরোটাই?
হ্যাঁ, দিলেও দুটো কালার দিতে পারো। আমরা দুটো কালার এনকারেজ করি না, কেন? শেষ অবধি ছেলে মেনটেন করতে পারে না সারা বছর, যাই ফলে প্রথম দিকটা একরকম পরের দিকটা একরকম হয়ে যায়, বলে আমরা বলি একটাই কালার ইউজ করো, শুধু একটু গোটা গোটা করে লিখো যাতে এক্সটার্নাল একবার চোখ বোলালে দেখতে পারে। মাইন্ড ইট, এটা কিন্তু যদি অফলাইন পরীক্ষা হয় এটা কিন্তু এক্সটার্নালের হাতে খাতাটা উঠবে। কি ম্যাম হতে চলেছে তো বলছিলাম জানি না। হুম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম খাতার সাইজ কি একটাই হয় যে খাতাটার কথা আপনি বলছেন? সাইজ একটাই হয়, নাম্বার অফ পেজেস ডিফারেন্ট হয়। ওকে ম্যাম, ওকে। ঠিক আছে। ওই আচ্ছা, শুলেস তাহলে ফাইল যে কিনবো তো, কন্টেন্টটা শুলেস ফাইল ফাইল কিনবো তো, মানে শুলেস ফাইল সেটা কি জিনিস বাবা? এই কেউ বুঝলে একটু প্র্যাকটিক্যাল বুঝিয়ে ফাইল। দে বাবা। প্র্যাকটিক্যাল আরে খাতা যেরকম হয় গো, 11-12 যেরকম কিনতে আরে বাঁধানো, ইলেভেন ওই টুয়েলভে আরে 11-12 কেমিস্ট্রি ল্যাবে যে প্র্যাকটিক্যাল খাতাগুলো করতে হয় রে। আমি এই ও মাধ্যমিক কিরকম দিয়ে জানবে? ও তো এসেছি। মাধ্যমিক। না না, ঠিক আছে, মাধ্যমিক দিয়েছো কোনো ব্যাপার নয়, তুমি দোকানে গিয়ে বলবে যে 11-12 যে প্র্যাকটিক্যাল খাতাগুলো হয় না বাঁধানো, সেই দিন খুব সহজে দিয়ে দেবে, শুধু আচ্ছা দড়ি বাঁধা যেন না হয় এইটুকু দেখবে। ম্যাম আরেকটা আর কোয়েরি ছিল। হ্যাঁ বলছি, আর একটা জিনিস সেটা হচ্ছে কি বলে, ক্লাসটা শুরু হোক, আমি তো আপাতত এখন অনলাইন আছি, যখন স্যার পড়াবেন ইন দা মিন টাইম আমি দেখবো কোনো ছবি টবি বা আমার ঘরে কিছু খাতাপত্র নেই, যদিও আছে কিনা আমি দেখছি, যদি থাকে আমি ইমেজটা শেয়ার করে দেখিয়ে দেবো ক্লাসের শেষে। আপাতত এটুকুই জেনে রাখো। হ্যাঁ বলো, আর একটা কি কোয়েরি? ওকে ম্যাম। ম্যাম আপনি যেটা বললেন যে ফার্স্ট পেজে যখন আমরা প্র্যাকটিক্যাল খাতাটা ইউজ করব তখন আমাদের একটা কভার তো থাকবেই, তার ভেতরে কন্টেন্ট যেগুলো থাকবে ম্যাম, এই যে হুম পিএইচ ডিটারমিনেশন অফ পিএইচ, এইটা হুম ম্যাম ডিটারমিনেশন অফ পিএইচ অফ আ সলিউশন, এইটা কি কন্টেন্টে হুম কি 1 নাম্বার দিয়ে কি লিখতে হবে? কন্টেন্টের ব্যাপারটা হ্যাঁ এইটা হ্যাঁ, কি? এইটা এই 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 টু ডিটারমাইন দ্য পিএইচ, এই যেটা আমি দেখো হাইলাইট করছি সেইটুকু। ওখানে কন্টেন্টটা মানে সূচিপত্রটা এলেই বুঝতে পারবে, কিনে আনার পর বুঝতে পেরে যাবে কি লিখতে হবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস ওকে ম্যাম। বলছি যে হ্যাঁ এক্সপেরিমেন্টে শুধু এটাই লিখবে। আরেকটা কথা বলছি, খাতাটা কেনো, তোমাদের আবার বৃহস্পতিবার ল্যাব আছে, রতিন স্যার থাকেন আর রবিশঙ্কর স্যার থাকেন, সবাই নয়, একজন একজন খাতাটা দেখিয়ে নিতে পারো, তাহলে ওনারা তুমি সে তার ক্যামেরাটা অন করে একটু দেখাবে, তাহলে সমগ্র ক্লাস এবং ওনারা একটু ইনস্ট্রাকশনও দিয়ে দিতে পারবে। কিন্তু তাই বলে যদি 80 জন দেখিও না, তাহলে আর ক্লাস হবে না। বুঝতে পারছো কি বলছি? এক ওকে দুজন কিনে এনে একটু ক্যামেরা ওকে অন ম্যাম। করে দেখিয়ে দিও, সে নিজেও শিওর হয়ে যাবে, বাকি সবাই শিওর হয়ে যাবে। ওকে হলো, ম্যাম। তারপর লিখতে শুরু করো। আর তখন যদি কোনো গন্ডগোল হয় দোকানদারকে বলে আসবেন যে আমি দেখাবো টিচারকে, সেরকম হলে আপনি ফেরত নেবেন, ওরা নিয়ে নেয়। ছিঁড়ে ছড়ি যদি না ফেলো ফেরত নিয়ে নেয় ওরা। ঠিক আছে। আচ্ছা, এই গেল এইটা, ওরে এবার মিউট হসে। আচ্ছা, তো এইটা আমি দিয়ে দেবো, এই গেল 1 নম্বর। ম্যাম নেক্সট আমার আরেকটা জিনিস দেখাবার আছে, এটা আমি স্ক্রিনটা শেয়ারটা অফ করছি। হ্যাঁ বলো, শুনছি, ম্যাম বলছি বাউন্ড বলো। প্র্যাকটিক্যাল হ্যাঁ বাঁধানো। আচ্ছা, এবার দেখো লিস্ট অফ এক্সপেরিমেন্টটা আমি হ্যাঁ ওই রকমই 170, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। অক্সফোর্ডের একটা 160 হয়, তারপর একটা 192 হয়, অন্য কোনো কোম্পানির হলে 170 হয়, ওই রকম একটা মাঝারি মাপের কিনবে। Yes, ma'am, এখন that তাতে will be কলার enough. টলার দেওয়ার জন্য, ইয়েস দ্যাট উইল বি এনাফ। আর আরেকটা জিনিস বলে দিই, খাতায় লেখার পর দয়া করে আমাদের ছবি তুলে পাঠিও না, ঠিক আছে? এত ছবি আমরা রাখতে পারবো না ফোনে। আমাদের যখন লিখে রাখবে, যদি আমাদের মনে হয় যে আমরা দেখার ইচ্ছা হয়েছে, তাহলে আমরা ল্যাবের মধ্যে পরের সোমবার ধরো 1-1জনকে অন করে আমি বলবো একটু খাতাটা দেখাও দেখি, ক্যামেরাটা অন করে ধরবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো আমার ইনস্ট্রাকশন বুঝেছো কিনা। এই মুহূর্তে কাউকেই বলছি, কাউকে ছবি তুলে পাঠাবার দরকার নেই, না গ্রুপে না ইন্ডিভিজুয়ালি। লিখে রাখো সময় মতো, আমরাই চাইবো, ঠিক আছে? ছবি তুলতে যেও না। যদি আমাদের কোনো ডাউট হয় বা তোমাদের কোনো ডাউট হয়, তাহলে এরকম ল্যাব ক্লাস চলাকালীন বা আমার রেমিডিয়াল থাকে, আমার আর রবিশঙ্কর স্যারের, ওই রেমিডিয়ালের শেষেও বলতে পারো যে একটু দেখে দেবেন। আমরা তখনও, রেমিডিয়ালটা তো অনেকটা লম্বা টাইমের হয়, এন্ড দ্যাট ইজ অলসো আ পার্ট অফ রেমেডি, তো তখন আমরা সেই রেমেডি গুলো করে দেবো। বুঝা গেল? ছবি তুলে পাঠিও না, এই যা। আচ্ছা, এবার দেখো লিস্ট অফ এক্সপেরিমেন্টটা দেখাচ্ছি। এটা দেখাবার আরেকটা কারণ আছে, কি কি এক্সপেরিমেন্ট হয়েছে এখান থেকে বোঝা যাবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। যেগুলো আমি লাল করছি সেগুলো দেখো হয়ে গেছে। ডিটারমিনেশন অফ পিএইচ ভ্যালু অফ আননোন সলিউশন 1 নম্বরটা করিয়েছি, পরপর করাতে পারছি না, হ্যাপাজার্ড হয়েছে, যেরকম ডকুমেন্ট বানাতে পেরেছি সেরকম।
এরপর দেখো 8 নম্বরটা করিয়েছে স্যার, প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড, এবং এর সাথে আরেকটা আছে স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। বোথ দ্য প্রিপারেশন প্রসিডিওর আর সেম, তাও আমরা ডাইক্রোমেটটা আজকে আরেকবার দেখিয়ে দেবো। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড দুবার দেখানো হয়ে গিয়েছে, ডাইক্রোমেটটা একই রকম, স্টিল আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। এবং এইটার রিটেন ডকুমেন্ট যেটা তোমাদের পিপিটি দেওয়া হয় ওটা কিন্তু লেখার জন্য নয়, মানে ওখান থেকেও বেছে লেখা যায়, কিন্তু সেই দক্ষতা তোমাদের এখনো হয়নি। তো আমরা লেখার আলাদা ডকুমেন্ট দেবো, যেমন পিএইচ এর আমি দিলাম, সেরকম এই 8 নম্বর এক্সপেরিমেন্টের ডকুমেন্ট স্যার দেবে। তো দেওয়ার পর লিখবে, টিল দেন কি কি এক্সপেরিমেন্ট হয়েছে একটু জেনে নাও। 9 নম্বরটাও হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বাই টাইট্রেটিং অক্সালিক অ্যাসিড, যেটা অ্যাসিড বেস ইয়েস ম্যাম, অ্যাসিড বেস সলিউশন। টাইট্রেশন। এই 3টে হয়েছে। তো আমরা প্রত্যেক সপ্তাহে বা আজকে আমরা হয়তো 2টো লেখা দিয়ে দেবো। 1 নম্বর মানে পিএইচটা তো দিয়ে দিয়েছি অলরেডি, আর 8 নম্বরটা হয়তো দিয়ে দেবো। তোমরা এই 2টো লেখা শুরু করো, ঠিক আছে? কোনো তাড়া নেই লিখতে, খাতাটা দোকান পাশার যাবে, সাবধানে যাবে, বাড়ি সব দিক মাথায় রেখে বেরোবে। আর দ্বিতীয়ত হলো যে সাবধানে লিখে, কারোর যদি মনে হয় খাতা দোকান থেকে এনেছি কিছুদিন রেখে দেবো আনটাচড, হ্যাঁ রেখে দিতে পারো 2-3 দিন। এখন অনেক রকম চলছে, তো অনেকে আছে জিনিসপত্র কিনে এনে 3 দিন ফেলে রাখে, তাহলে তাই করে রাখতে পারো। অতএব ধীরে সুস্থে 2 সপ্তাহ টাইম দিলাম, ভালো করে ওটাকে লিখে রেডি করো। একবার খাতা খুলে যদি লিখতে বসো 1 ঘন্টাও লাগবে না লিখতে, ঠিক আছে? তো এই ম্যাম আমার কাছে 3টেকে, একটা খাতা হ্যাঁ বলো। ম্যাম আমার কাছে একটা খাতা আছে, ওই খাতাটা হবে? ওই খাতাটা হবে মানে খাতায় কোনো লেখা নেই তো? না ম্যাম, মানে লেখা খাতাটা আছে বলতে আমাদের টেবিল দেওয়া আছে একখানা, তারপরে কয়েকটা না সাম না, ইম্পর্টেন্ট লেখা মানে তুমি না, লেখা মানে তুমি লেখনি তো কিছু, নো আমি ম্যাম, সেইটা বলছি, মানে ইউজড নয় তো, আমি সেইটা বলছি। না না ম্যাম। আচ্ছা, তা ইউজ যদি না হয় আর যদি বাঁধানো হয় তাহলে হুম, হতে পারে, ঠিক আছে? আচ্ছা, yes, ma'am. এই গেল তাহলে এই 3টে এক্সপেরিমেন্ট। তো আমি তোমাদের যত শিগগিরই সম্ভব এটা 3টে কমপ্লিট করতে হবে। আজকে আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটের যে পার্টটা এখন আমরা শুরু করতে চলেছি, এটা আমরা আজকের মধ্যে শেষ করে দেবো। নেক্সট থার্সডে থেকে তোমাদের যে ল্যাব আছে, ফ্রেশ ল্যাব শুরু হবে। এরপর ল্যাবের আর কোনো রিপিটেশনস হবে না, একটা করে ল্যাব একদিনে করানো হবে। তা যতদিন না এই লেখা, আগে 3টে লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার ইন দা মিন টাইম আমরা রিটেন ডকুমেন্টও দিয়ে দেবো। এবার আপ টু ডেট হওয়া শুরু করো। বোঝা গেল কি বলছি? আপ টু ডেট হওয়া শুরু করো। এরপর আমরা এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাব, যেদিন যে ল্যাবটা করবে পরের দিনের ল্যাবের ক্লাস শুরু হওয়ার আগে লিখে ফেলবে, ঠিক আছে? তো বি রেডি। আমি ওকে। আজকে মোটামুটি সিলেবাসটা তোমাদের মানে কি কি করাতে পারি আমরা, যদি জানি না মানে সেমিস্টার এন্ড হবে কবে, তবে যবেই হোক আমরা এই সবকটা করাবার চেষ্টা করব, ভার্চুয়ালি হোক বা সামনাসামনি হোক, যেভাবে হোক আমাদের টার্গেট আছে করাবার। এই গেল ইয়ে। এইবার আমি আজকের পড়াশোনায় চলে আসি। আবার আমি স্ক্রিনটা অফ করলাম, দিয়ে আজকের ডকুমেন্টে আসি। আচ্ছা, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হুম। তো আজকে হচ্ছে ঠিক এরম ভাবেই তোমাদের অক্সালিক অ্যাসিডটা করানো হয়েছিল। তো আমরা কি করছি আজকে, যদিও দুটো সেম, কিন্তু যেহেতু আমাদের একটা রিপিট সেশন চলছে, তাই আমরা ডাইক্রোমেটটাকেও আজকে দেখিয়ে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেটটা। এটা বলতে পারো না পুরনো না নতুন, দুইয়ের মাঝামাঝি। আজকে আমরা রিপিট এন্ড করছি, নেক্সট উইক থেকে ফ্রেশ ল্যাব শুরু হয়ে যাবে। তো শুরু করলাম। প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট। অর্থাৎ আমাকে যদি ল্যাবে অক্সালিক অ্যাসিডের মতন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন বানাতে বলে, তাহলে আমাকে কি কি করতে হবে। চলে আসি, আগে একটুখানি জাস্ট রিভাইজ করে যাই, এটা আমরা আগেও দেখেছি। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড সলিউশন? স্ট্যান্ডার্ড সলিউশন মিনস ইফ the concentration of any solution is known to us, then it is called standard solution. অর্থাৎ আমি এমন একটা সলিউশন বানিয়েছি যে সলিউশনের স্ট্রেংথ আমার জানা, তাকে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন খুব গল্পের মতন শোনো, লেখাটা না দেখলেও চলবে। স্ট্যান্ডার্ড সলিউশন 2 রকমের হয়। দিস আর কনসেপ্ট,
যতবার শুনবে কনসেপ্ট তত ক্লিয়ার হবে, কেমিস্ট্রি তত সোজা মনে হবে। সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশন দু রকমের হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি হচ্ছে ফুয়েলে যেরকম প্রাইমারি ফুয়েল সেকেন্ডারি ফুয়েল পড়িয়েছিলাম ঠিক সেরকম এখানে প্রাইমারি সলিউশন বলতে যে সলিউশন আমরা সল্টকে ডাইরেক্ট ওয়েট করে নিয়ে তৈরি করেছি তাকে আমরা বলি প্রাইমারি সলিউশন। ওজন করেছি, তাকে সলিউশন দিয়েছি, যেটা আমরা এখন করছি আর কি, আজকে যেটা করব সেটাই। আরেকটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি সলিউশন। সেকেন্ডারি মানে হচ্ছে যা আমরা প্রাইমারি থেকে তৈরি করে থাকি। তাহলে প্রাইমারি কি জিনিস? প্রাইমারি হচ্ছে যা আমরা ডাইরেক্ট ওয়েট করে তৈরি করি। The substance or the solutions which are prepared by weighing the solute and dissolve the solute in a particular amount of solvent, then that is called primary standard solution. And obviously this is most accurate type of preparation. এইভাবে বানালে সবচেয়ে ভুলভ্রান্তি কম হয়। Secondary কি? The secondary solutions are those which are prepared from primary solution, যাকে আমরা প্রাইমারি সলিউশনকে ডাইলিউট করে তৈরি করি। কিভাবে ডাইলিউট করি? V1S1 V2S2, যেটা তোমরা ওই অ্যাসিড বেস টাইট্রেশন করার সময় ফর্মুলাতে বা ক্যালকুলেশনে পড়েছিলে, সেই V1S1 V2S2 করে বানানো যায়। যখন আমরা ডিটেল সিলেবাসে এই অংশে যদি আমরা কখনো আসি প্রয়োজন পড়ে, তখন আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ডটা আরেকবার শেখাবো, এই ক্যালকুলেশনটা। এখন অবধি জেনে রাখো, প্রাইমারি থেকে তৈরি করা হয় এমন সলিউশনকে বলা হয় সেকেন্ডারি সলিউশন। The solution which are prepared from primary solution by diluting, then this is called secondary. একটা জিনিস মনে রাখবে, প্রাইমারি থেকে সেকেন্ডারি তখনই তৈরি করা সম্ভব যদি লোয়ার স্ট্রেংথের হয়। লোয়ার স্ট্রেংথ মানে তুমি ডাইলুট সলিউশন তৈরি করতে পারো, কনসেন্ট্রেটেড সলিউশন তৈরি করতে পারো না। Suppose you have 5 normal solution of any solution, that doesn't matter. You have a particular solution, the strength is 5 normal. So you can prepare a secondary solution which strength is less than 5, 4, 3, 2, 1, 0.5, 0.25. But you can never prepare a 10 normal solution or a 7 normal solution from a 5 normal solution. বোঝা কি গেল? আমরা কনসেন্ট্রেটেড Yes. তৈরি করতে পারি না। এর একটা কি বলবো, এটা বাইন্ডনেস আছে বলতে পারি। আমরা শুধু লোয়ার স্ট্রেংথে যেতে পারি, ওপর দিকে উঠতে পারবো না। ওপর দিকে যেতে গেলে তোমাকে আবার সেই প্রাইমারিতে ফিরে যেতে হবে। খুব সহজে একটা ডিফারেন্স আগেও দেখেছো, এই প্রাইমারি সলিউশন ডাইরেক্ট ওয়েইং, সেকেন্ডারি ইজ ফ্রম প্রাইমারি। Primary is the most pure form because here the chance of error is less. Mathematical error হয়তো হয়, মানে ফিজিক্স ল্যাব করার সময় এরর দেখো না, এরর ক্যালকুলেশন করতে হয়। কেমিস্ট্রির হয়তো সেই Yes, লেভেলের এরর ক্যালকুলেশন করতে হয় না, বাট ইট হ্যাজ এরর। এবং এই এরর যদি একটা সার্টেন পার্সেন্টেজের বেশি হয়ে যায় না, তাহলে আর সেই মানে ল্যাব কোনোদিন শেষ হবে না, করতেই থাকছো, মানে যাচ্ছে তাই অবস্থা হয়। আমরা পড়েছি ওই সিচুয়েশনে, আমরা জানি। তো এই সলিউশন বানানো তোমরা যতটা দেখছো যতটা সহজ, তৈরি বোঝা যায় যে কোথায় কোথায় আটকাতে হয়। এনিওয়ে, তো এই গেল মোটামুটি তোমরা দেখে নিলে প্রাইমারি সেকেন্ডারি তফাৎ। পরীক্ষার সময় এইগুলো যে অংশটুকু আমি এখন করাচ্ছি সেটা আসতে পারে ভাইভার সময়। যদি তোমাদের ভাইভা হয়, তো ভাইভার সময় ছেলেকে এই ধরনের কিছু কোশ্চেন করা হয়। একটা দুটো কোশ্চেনের যখন ছেলে অ্যান্সার দিতে বা যাই হোক, আমি কথার কথা বলছি, স্টুডেন্ট যখন অ্যান্সার দিতে পারে তখন আমরা এক্সটার্নাল হিসাবে যখন আমরা যিনি আসেন বা আমরা যখন যাই কোথাও পরীক্ষা নিতে, খুব সহজে বুঝতে পারি যে এ পড়ে এসছে কিনা। আমরা একটা কি দুটো কোশ্চেন করেই বুঝে যাই। তো সেই ধরনের একটা দুটো কোশ্চেনের পর যাতে তোমাকে আর এক্সটার্নাল না এগোতে পারে, তার জন্য এই ধরনের কনসেপ্ট গুলো খুব ভালো করে জেনে যাবে, মুখস্থ কিছু করবে না, জাস্ট বুঝে যাবে। ঠিক আছে? আচ্ছা, when we prepare this type of standard solution, we need some unit. তোমাকে যখন বাজারে পাঠানো হয় আলু পেঁয়াজ কিনতে, তোমার একটা
এক্সপ্রেশন টার্ম লাগে। তুমি দোকানে গিয়ে বলবে 1 কেজি দিন কি 2 কেজি দিন কি গ্রামে দিন, দ্যাট মিনস ইউ নিড আ ইউনিট। যদি দুধ কিনতে যাও তাহলে কত লিটার বলতে হবে। তো সো ইউ নিড আ ইউনিট। তো সেরকমই when you are going to prepare some solution, then you need a standard unit that may be normality, which is denoted as capital N, N for nine, M নয় কিন্তু N, N ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা একটা হয়। আরেকটা হয় যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য মোলারিটি, M। নর্মালিটি আর মোলারিটি এই দুটোই আমাদের বেশি লাগে ল্যাবের ক্ষেত্রে। নর্মালিটি বা মোলারিটি ক্যালকুলেশন করতে গেলে ল্যাবে যখন কেউ প্রিপারেশন করে, ধরো এই যে তোমরা ক্লাস করতে আসো, তোমরা যখন অফলাইনে আসবে, তোমরা ল্যাবের টাইমে ঢুকে দেখো টেবিলের ওপর সারি সারি সলিউশন বানানো আছে। কে বানালো? কিনেছি না, কত সলিউশন কেনা যায় না, আমরা কিনে আনি হচ্ছে স্যাম্পলটা, সল্টটা কিনে তাকে আমরা বানাই। জেনারেলি এটা স্যার করে থাকে। স্যারের কাজই হচ্ছে ল্যাবের আগে তোমাদের জন্য জিনিসপত্র রেডি রাখা। তো স্যার এটাকে বানান। তো কিভাবে বানান? তার মানে উনি একটা ক্যালকুলেশন করে, উনি একটা ক্যালকুলেশন জানেন, যার বেসিসে যে কোনো সলিউশন ওনাকে যদি বলা হয় বানিয়ে দিতে, তার যদি স্ট্রেংথ এবং ভলিউম বলা হয়, উনি হিসেব করে বলে দেবেন কততে কত মেশালে এটা হতে পারে। সেই ক্যালকুলেশনটা কিভাবে হয়? The calculation is based on molecular weight of that particular salt and equivalent weight of that particular salt. কোনো একটা কনসেন্ট্রেশন বানাতে গেলে যদি আমি মোলারিটিতে বানাই, এটা এখন বানানো হচ্ছে, তাহলে আমাকে জানতে হবে মলিকিউলার ওয়েট। এটা আমরা আগেও করেছি, কার কত মলিকিউলার ওয়েট এটসেট্রা। আর যদি আমরা নর্মালিটিতে বানাতে যাই, ইউ হ্যাভ টু নো দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট অর এনি আদার। এখানে আমরা মোলারিটি করতে চলেছি। তাহলে আমরা এবার ফোকাস করি যে মোলার সলিউশন বানাতে গেলে কি করতে হয়। 1000 ml, এটা খুব ভালোভাবে মাথায় রাখবে, এটা মুখস্থ করার জিনিস নয়। 1000 ml, 1 molar of any substance is equivalent to the molecular weight of that particular substance. খুব সহজভাবে বোঝো। তোমাকে বলা হলো 1000 ml 1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে। আমি বললাম একজনকে ডেকে যে দেখো ভাই, আমার একটা এক্সপেরিমেন্ট চলছে, আমাকে 1 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বানিয়ে দাও। বলে আমি তোমাকে কৌটোটা হাতে ধরিয়ে দিলাম। তোমাকে কি করতে হবে? প্রথম যন্ত্রপাতি ধরার আগে খাতা পেন নিয়ে বসতে হবে। সেখানে তোমাকে করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকিউলার ওয়েট কত, সোডিয়ামের কত, অক্সিজেনের কত, হাইড্রোজেনের কত, করলে অ্যাডিশন করে বার করলে হবে হচ্ছে 40। তাহলে আমি তোমাকে কি বানাতে বলেছি? 1000 ml 1 মোলার। তাহলে তোমাকে এবার কতটা নিতে হবে না, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে আগে ওজন করতে হবে। তারপর সেই 40 গ্রামের না এক দানা বেশি না এক দানা কম, accurately weight of 40 gram of sodium hydroxide you have to take and dissolve it 1000 ml solvent. তো এই হিসেবটা আমাদের জানতে হবে। তা চলে আসি, আজকের টপিক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাই ডাইক্রোমেটের হিসেবটা কি করে করি সেইটুকু আমি দিয়ে দিচ্ছি, এরপর প্রসিডিওর স্যার দেবেন। এই হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট। কিরম দেখতে হয়? ফর্মুলা হচ্ছে K2Cr2O7। সাদা রঙের বড় কৌটো তার মধ্যে আসে, সেখানে তুমি ডেফিনেটলি এই স্ট্রাকচার কিছুই দেখতে পাবে না, পাবে হচ্ছে ওই অরেঞ্জ কালারের ক্রিস্টালাইন সল্টটা। তাকে তোমাকে এবার ওজন করতে হবে। ওজন করতে হবে কতটা না, কি বানাতে চলেছি সেটার উপর ডিপেন্ড করছে। তোমাকে যদি কেউ বানাতে বলে, তোমার প্রথম দুটো প্রশ্ন হবে, কতটা বানাবো আর কি তার স্ট্রেংথ, কি স্ট্রেংথের চান। এই দুটো ডেটা পেলে তবে বানানোর কাজ শুরু করা যায়। এটা দেখে নি স্ট্রেংথ কিভাবে মাপি। আমার এখানে প্রিপেয়ার করতে চলেছি 250 ml M/10 পটাশিয়াম ডাইক্রোমেট।
এখানে আমরা বানাতে চলেছি 250 ml m/10। m/10 মানে কত মোলার? ধরো আমি বাই শব্দটা চাই না, তাহলে কত মোলার বলতে পারো কেউ? m/10 মানে কত এম? ম্যাম 0.1। রাইট, 0.1 মোলার। যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হও, অনেকের আছে পয়েন্টে কমফোর্টেবল হয়, অনেকের আছে বাই 10-এ কমফোর্টেবল হয়। তো 250 ml m/10 of potassium dichromate you have to prepare. This is our today's job. এটা আমাদের আজকের কাজ। যেরকম ডাইক্রোমেট, সরি, যেরকম অক্সালিক অ্যাসিড বানিয়েছিলাম ঠিক সেরকম। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। প্রথমে আমাকে জানতে হবে, দেখো আমি অ্যারো দিয়ে, এক সেকেন্ড দেখি ড্রয়িং টুলটা নামে কিনা। প্রথম আমাকে জানতে হবে মলিকিউলার মাস অফ পটাশিয়াম ডাইক্রোমেট। আগে বলেছি না মোলার, তোমাকে কি চেয়েছে? এম, তাহলে তোমার দরকার মলিকিউলার মাস বা মলিকিউলার ওয়েট, এই একই হলো। কত? পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট, সবার একটা অ্যাটমিক ওয়েট পড়িয়েছিলাম, যারা প্রথম দিকে এসছো তারা মনে করে দেখো, একদিন ধরে দুদিন ধরে শুধু এইগুলো পড়িয়েছিলাম। তার কারণ হচ্ছে কি, আজ যাতে কোথাও গিয়ে না ঠেকতে হয়। পটাশিয়াম হচ্ছে 39.1, you have 2, so that is 2 into 39.1. Then chromium, chromium is 52. এগুলো কাজ করতে করতে মনে থেকে যায়। এখন ক্রোমিয়াম হয়তো অনেক লোকেরই মনে পড়ছে না, অসুবিধা নেই, একবার কাজ করলেই মনে থেকে যায়। 52 into 2, সবসময় যে আমাদের থাকে তাও নয়, তখন দেখে নিতে হয়। 52 into 2। অক্সিজেন সবাই জানে, দেখতে লাগে না, 16 into 7। তাহলে মলিকিউলার ওয়েট হচ্ছে 294.2 গ্রাম। এখানে একটা সুবিধা হচ্ছে, এখন যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় অনেক ইজি করে দিয়েছে, সেক্ষেত্রে অনেক সময় মলিকিউলার ওয়েটটা দিয়ে দেওয়া থাকে, কৌটোর গায়ে লেখা থাকে। অনেক সময় কোনো একটা পার্টিকুলার স্ট্রেংথের অ্যামাউন্ট দেওয়া থাকে, তখন ওটাতে ক্যালকুলেশন করে একবার ডবল শিওর হওয়া যায়। তাহলে মলিকিউলার ওয়েট কি হলো? 294.2 গ্রাম। তাহলে আমি কি লিখতে পারি না, 1000 ml, এটা না বুঝতে পারলে কিন্তু বলবে, 1000 ml 1 molar potassium dichromate means 294.2 gram of, that is the molecular weight of potassium dichromate. এটা কি বুঝতে কারোর অসুবিধা আছে? ইচ অ্যান্ড এভরি মানুষকে জিজ্ঞাসা No, করছি, ma'am. যে চারজন উত্তর দাও তাদের বাদ দিয়ে বলছি, সবাইকে বলছি। কেউ থাকলে No, সে ma'am. কিন্তু মাইক্রোফোন অন করে বলবে। তাহলে 1000 ml 1 মোলারের হচ্ছে এই এত গ্রাম। আমার কাছে 1000 ml তো কেউ চাইনি, 1 লিটার নিয়ে কি করব? চেয়েছে 250 ml। তাহলে 250 ml 1 মোলার যদি হয়, তাহলে কত করতে হবে? জাস্ট 4 ভাগের 1 ভাগ। কাকে 4 ভাগ? 294.2 ডিভাইডেড বাই 4। হঠাৎ কারো মনে হতে পারে 4 কোথা থেকে পেলে? ওটা কিছুই না, 1000 ml থেকে 250। পরিমাণটা 1/4 ভাগ হয়ে গেছে, তাই আমি গ্রামটাও 1/4 ভাগ কমিয়ে দিলাম। যদি আরো বুঝতে অসুবিধা হয়, খাতায় পুরো ইউনিটারি মেথডে করতে থাকবে, বাই 1000 ইন্টু 250, একই জিনিস হবে। তাহলে কি পেলাম? 250 ml 1 মোলার বানাতে গেলে লাগে হচ্ছে 20, একটা করে মানে ইয়ে দাও, 4 দিয়ে ভাগ করলে যা হবে সেটা। আমাকে বলেছে m/10 0.1, 1 মোলারও চাইনি, অনেক ডাইলিউটেড ফর্ম চেয়েছে 0.1। তাহলে কি করতে হবে? ওই 4 ভাগ করার পর যা পেয়েছিলাম তাকে আবার ডিভাইডেড বাই 10 করলে পেয়ে যাব কত গ্রাম। যে স্যার হিসাব করেছেন, দেখো স্যার অন্যভাবে হিসেবটা করিয়েছেন। স্যার করিয়েছেন কি, উনি বলেছেন যে 1000 ml 1 মোলার হচ্ছে 294.2, দুভাবেই হয়। দেখো 1000 ml 1 মোলার 294.2, এটা সব জায়গায় সত্যি, যে কোনো ল্যাবে যাও, যে কোনো জায়গায় পড়তে যাও, এটাই হবে। এইবার 1000 ml m/10 হলে কত হবে? 1/10। তাহলে 294.2 ডিভাইডেড বাই 10, তাহলে হবে 29.4। স্যার এই হিসেবটা করেছেন, স্যার আগে m/10 করে নিয়েছে, স্যার m/10 করেছেন আর এখানে 1 লিটার রেখেছেন। তাহলে 1 লিটার m/10 বানাতে গেলে লাগে হচ্ছে 29.4 গ্রাম, বাট উই নিড 250 ml। তাহলে 250 ml হলে কত হবে? 29.4 ডিভাইডেড বাই 1000 ইন্টু 250 করলে পাবো হচ্ছে এইটা।
7.35. So 7.35 gram of potassium dichromate we have to dissolve in 250 ml of solution, and after a homogeneous mixture we can get the standard solution of 250 ml M/2 potassium dichromate. এই অবধি কি বোঝা গেল? দেখো এরপরে তো কি কি যন্ত্রপাতি লাগছে, এই ক্যালকুলেশন যদি বুঝতে পারো তাহলে আর কখনো কিছু লাগে না। ঠিক আছে, এইবার আমি এখানে স্ক্রিনটা শেয়ার অফ করছি। ঠিক আছে, আর এরপর থেকে অ্যাপারেটাস আর প্রসিডিওর যেরকম স্যার দেখাবে, আমি স্যারকে একটু কি বলে রিপ্রেজেন্টেটিভ করে দিই, দাঁড়ান। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। মেক প্রেজেন্টার করে দিয়েছি। আচ্ছা, আমি তাহলে তোমাদের ডাইক্রোমেটার যে প্রসিডিওর অ্যাপারেটাস কি সেগুলো দেখাবো। দেখো খুব বেশি কিছু আলাদা নয়, আমরা তো এটা নিয়ে মনে হচ্ছে আমাদের থার্ড ক্লাস হচ্ছে, অর্থাৎ একবার রিপিট হয়েছে। আর তারপর এটাও মানে আমরা রিপিট বলতে পারি, ঠিক আছে। তার কারণ হচ্ছে খুব বেশি কিছু ডিফারেন্স নেই, শুধুমাত্র আমাদের কেমিক্যালস যেটা নেওয়া হয়েছে, যেটা আর যেটার স্ট্যান্ডার্ড সলিউশন আমরা তৈরি করছি সেটাই হচ্ছে আমাদের কাছে নতুন, এবং তার ইউজেস কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের কাছে একটু নতুন লাগবে। বাকিটা তোমাদের দেখলেই সব, তবু একবার রিপিট হলে আমার মনে হয় আরো তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে অনেকটা, ঠিক আছে। তো আমি অ্যাপারেটাস গুলোকে আরো একবার দেখাচ্ছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? কেউ একজন একটু মিউট করতে হবে। স্যার এখনো স্ক্রিনটা প্রেজেন্ট হয়নি। আচ্ছা বিক্রম বাগ স্যার এখনো হয়নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিউট হও, তাহলে হচ্ছে। এসছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখানে দেখো আমরা খুব বেশি কিছু ডিফারেন্স কিছু দেখতে পাবো না, ঠিক আছে। যেগুলো ছিল সেরকমই সবগুলো লাগবে। তো তবু একবার দেখে রাখো যাতে মানে একদম ক্লিয়ার হয়ে যায় সবার কাছে, ঠিক আছে। যাতে তোমাদের ল্যাবে এলে আমি এটাকে প্রিপেয়ার করার আগে তোমাদেরকে আমি করতে পারি যে তোমরা এটাকে আমি n/10 একটা সলিউশন বানাতে হবে, তোমরা এটা করো, আমি দেখে নেবো হচ্ছে কি, ঠিক আছে। তো সেভাবে যখন তোমাদের এই অফলাইন ক্লাস শুরু হবে হয়তো করতে হতে পারে, হয়তো না করতে হবে, ঠিক আছে, যেহেতু এটাও একটা এক্সপেরিমেন্ট। তো প্রথম আমরা যে অ্যাপারেটাস গুলো নেব, প্রথম কি লাগবে আমাদের কেমিক্যাল ব্যালেন্স। এটা কেন লাগবে? এটা আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশন, যেহেতু আমরা এক্সাক্ট যে মাস যতটা লাগবে সেইটা ঠিকঠাক করে মেপে নেওয়ার জন্য আমরা কেমিক্যাল ব্যালেন্স নেব। তারপর হচ্ছে কি বিকার নিচ্ছি। আচ্ছা, ওয়াশ বটল নেব। এখানে তোমাদের এতদিনে সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে এই অ্যাপারেটাস গুলো, মানে ওয়াশ বটল কি লাগে, ওয়াশ বটলে কি রাখা হয় না আমরা এতে ডিস্টিল ওয়াটার, এটাও হ্যাঁ ডিস্টিল ওয়াটার, এবং এটাও তোমাদের কাছে অনেক পরিষ্কার যে ডিস্টিল ওয়াটার আমরা কেন ইউজ করব। ট্যাপ ওয়াটার থেকেও তো আমরা সলিউশন করতে পারি, আয়ন থাকে না ডিস্টিল ওয়াটারের ভেতরে। এগুলো আশা করছি সবার কাছে অনেকটা ক্লিয়ার। তো এরপর আজকে হবে না, হয়তো আমরা পরের কোনো একটা ক্লাস এর উপরে একটা এমসিকিউ তৈরি করব, ঠিক আছে। তো সেটা তোমাদের এক্সাম কিন্তু দিতে হবে। তো এরপরে আমরা নিচ্ছি একটা ফানেল, ওয়াচ গ্লাস, আর তারপরে নিচ্ছি ডিস্টিল ওয়াটারের এটা বড় কন্টেনারটাকে আমরা শো করেছি। আচ্ছা, ড্রপার লাগবে, ভলিউমেট্রিক ফ্লাক্স আর গ্লাস রড। এখানে ড্রপার, ভলিউমেট্রিক ফ্লাক্স, এই যে ড্রপারকে আমরা কেন ইউজ করব না, খুব একটা ফিউ ড্রপস অফ এনি সলিউশন যখন আমরা অ্যাড করতে যাব
তখন কিন্তু আমাদের এই ড্রপার বা পিপেট আগে দেখেছো, সেই পিপেটের হেল্প কিন্তু আমাদের নিতে হয়। তার কারণ কি, আমরা যদি ওয়াশ বটল বা বিকার থেকে বা আদার্স কোনো কন্টেনার থেকে আমরা যদি ওয়াটারটাকে রিপ্লেস করতে যাই, তাহলে কি হয়, বেশি পড়ে যেতে পারে। তাই আমাদের খুব কম পরিমাণ অ্যাড করার জন্য কিন্তু আমাদের এই ড্রপার বা পিপেট ইউজ করি। গ্লাস রড একটা লাগছে কেন, এটা স্টিয়ারার হিসাবে, এটা যাতে আমরা কোনো ডিজলভ করানোর জন্য, টোটালি ডিজলভ করানোর জন্য, যে গ্রেন টাইপের থাকবে, যে ক্রিস্টাল সল্ট বা কোনো স্যাম্পল থাকবে, সেটাকে টোটালি ডিজলভ করার জন্য একটু ওটাকে নাড়তে হয়, ঠিক আছে, সেটার জন্য আমরা গ্লাস রডের হেল্প নিই। তো এখানে আমরা তাহলে অ্যাপারেটাস দেখলাম, কেমিক্যালস হিসাবে আমাদের যেটা নিতে হচ্ছে, রাসায়নিক পদার্থ যেটা, সেটা শুধুমাত্র আমাদের কি লাগবে, অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট। তো কতটা লাগবে সেটা এর আগে ক্যালকুলেশন ম্যাডাম দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে, খুব ভালো করেই উনি দেখিয়েছেন। তো এখানে আমি শুধু অ্যামাউন্টটা বসিয়ে রেখেছি, কত 7.35 গ্রাম, ঠিক আছে। এটা কত আমাদের 250 ml, কত 0.1 বা m/10 স্ট্যান্ডার্ড সলিউশন কার না পটাশিয়াম ডাইক্রোমেটার বানানোর জন্য এটা দরকার, কত 7.35 গ্রাম। এটার কালার কি হয়, নর্মালি এরকম দেখবে, একটু রেডিশ বা অরেঞ্জ বলতে পারো, এই কালার হবে। এরপরে আসি প্রসিডিওর। দেখো খুব বেশি কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ না, তাই তো নাকি? সেম প্রসেস আমাদের, খুব বেশি ডিফারেন্স নেই। এই দুটোতেই কিন্তু একটা এক্সপেরিমেন্টের মধ্যে তোমাদের কভার করতে হবে, ঠিক আছে, কি না, প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড অ্যান্ড স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট সলিউশন, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। তো এটাকে যেহেতু দুটো আলাদা করে করতে হবে, একটার সঙ্গে মানে একসঙ্গে দুটো করলে মানে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, তাই এটাকে কিন্তু আলাদা করে তোমাদের শো করানো হয়েছে। তাহলে প্রসিডিওর আমরা ফার্স্ট পয়েন্ট কি করছি, প্রথম কি করব না, একটা ওয়াশ গ্লাস নেব। ওয়াশ গ্লাসের মধ্যে আমাদের কি ওই স্যাম্পেলটা নিয়ে ওয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো তার আগে তাহলে আমাদের কি করতে হবে, ওয়াশ গ্লাসটাকে ঠিকঠাক পরিষ্কার আছে কিনা সেটা একটু দেখতে হবে। যদি পরিষ্কার না থাকে তাহলে আমরা কি করব, এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে ড্রাই করে নেব, যাতে আলাদা কোনো ইম্পিউরিটিজ, আলাদা কোনো সল্ট, আলাদা কোনো রকম কিছু যেন না লেগে থাকে এর গায়ে। আমরা ওয়াশ করে খুব ভালো করে একটু ড্রাই করে নিচ্ছি। নেওয়ার পর আমরা কি করব না, ওয়েট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ক্লিন অ্যান্ড ড্রাইড ওয়াশ গ্লাস অ্যান্ড রেকর্ড ইট ইন নোটবুক। নোটবুকে কিন্তু এটা আমাদের লিখে রাখতে হচ্ছে। কেন না, যখন আমরা স্যাম্পল এটার উপরে নিয়ে ওয়েট করব, তখন কিন্তু এর যে ওয়েট সেটা কিন্তু বাদ দিয়ে তবে আমরা কিন্তু পারফেক্ট যে স্যাম্পলের ওয়েট সেটা আমরা নিতে পারবো। তাই এটাকে একটু নোট ডাউন করে রাখতে হচ্ছে, কার না ওয়াশ গ্লাসের ওয়েট কত হচ্ছে। স্যার ওটা টিয়ার করলে 0 করে দিতে পারি না? সেটাও হ্যাঁ স্যার, একটা আপনি সেকেন্ড বলেছিলেন প্রসেস ওটা আছে অনেকদিন এখন। আগে। হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা, তোমাদের দুটো অপশন আছে, তোমরা ওটাও করতে পারো। টেয়ার করলে কি হয়, ওটা টোটালি 0 হয়ে যাবে, গেলে যতটুকু আমরা স্যাম্পল নিচ্ছি সেই ওয়েটটাই শো করবে, এবং সেটা আরো অনেক ইজি প্রসেস, ঠিক আছে। তো তোমাদের দুটোই Yes, শিখে sir. রাখতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেয়ার করার প্রবলেম এটা এসে গেছে, তাহলে আমাদের এই পন্থা অবলম্বন করতে হবে, ঠিক আছে। তাই সবগুলোই তোমাদের শিখে রাখতে হবে। সেকেন্ড কি করছি, কারেক্টলি ওয়েট করতে হবে কত না 3, এটা কিন্তু 3.15 না, একটু হয়েছে, ওটার থেকে একটু বোধহয় এডিটিং এ একটু সমস্যা হয়ে গেছে। 7.5 হতো। তাহলে এটা কত 7.35 গ্রাম অফ কি থাকবে না ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে ওয়েট করে নিতে হবে। নেওয়ার পর আমরা কি করছি, এবারে আমাদের কাজ শুরু হচ্ছে কি না, ওই ওয়াশ গ্লাসে যেটা আছে আমরা খুব সাবধানে একটা এই ছবিতে যেমন দেওয়া আছে কি একটা ফানেলের উপরে কিন্তু ওই সল্ট, ক্রিস্টালাইন সল্ট বা ডাইক্রোমেট যেটা নিয়েছি সেটা কিন্তু স্লোলি ওটার মধ্যে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর আমরা ডান দিকে যে ছবিটাতে দেখছো কি ডিস্টিল ওয়াটার দিয়ে এরকম ভাবে খুব সাবধানে জেন্টলি ওর উপরে ওয়াটার ফ্লো করিয়ে নিচে নামাতে হবে সল্ট গুলোকে। টোটাল কার মধ্যে না নিচে ভলিউমেট্রিক ফ্লাক্স, তার মধ্যে আমরা ট্রান্সফার করছি, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে যেটা বলছে কি ওয়াশ দ্য ওয়াশ গ্লাস উইথ ডিস্টিল ওয়াটার, কি করতে না টু মুভ দ্য পার্টিকলস দ্যাট স্টিক টু ইট ইনটু দ্য ফোম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ওয়াশ বটল। তাহলে ওয়াশ বটলের মধ্যে ডিস্টিল ওয়াটার থাকছে, তাহলে ওর গায়ে যদি কোনো ছোট পার্টিকেল কিছু লেগে থাকে মানে ওই ডাইক্রোমেটের, তাহলে সেটাকেও কিন্তু খুব ভালো করে
ওয়াশ করে আমরা কোথায় নামাচ্ছি, নিচে ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে নামিয়ে ফেলছি। এভাবে খুব সাবধানে, যাতে ডিস্টিল ওয়াটার ওর বাইরে ছিটকে না পড়ে যায়। জলটা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা পার্টিকেল ওর সঙ্গে বাইরে চলে যায় তাহলে কিন্তু আমরা তার স্ট্যান্ডার্ড যে অরিজিনালি করতে চাইছি সেটা কিন্তু হবে না, কিছু একটু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু টোটাল কোথায় ট্রান্সফার করলাম, ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে। নেক্সট পয়েন্টে আমরা আসছি কি না, ইউজিং এ ওয়াশ বটল ওয়াশ দ্য ফানেল কেয়ারফুলি। ফানেলটাকেও একবার কিন্তু কেয়ারফুলি আমাদের ওয়াশ করে নিচে নামাতে হচ্ছে। কেন না, শুধুমাত্র ওয়াশ গ্লাসের গায়ে যে লেগে থাকবে সেটার কোনো মানে নেই, আমরা কিন্তু ফানেলের গায়েও কিছু পার্টিকেল থেকে যেতে পারে, তাই সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে না কোনো একটা ক্রিস্টালের কোনো একটা গ্রেন না ছেড়ে যায়। তাহলে খুব ভালো করে ওয়াশ করে ওটাকে নিচে নামাচ্ছি। ঠিক আছে, এরপর তাহলে কি করলাম, আমরা কিন্তু প্রথমে ডিস্টিল ওয়াটার দিয়ে টোটাল ফিল আপ করে দিচ্ছি না, ওর যে মার্ক করা থাকে ভলিউমেট্রিক ফ্লাক্সের একটা ওই যে টিউব পার্ট যেটা আছে উপরের দিকে ওর একটা মার্ক করা আছে, সেই মার্কস পর্যন্ত গেলে তবেই কিন্তু ভলিউম মেকআপ হয়। তো প্রথম আমরা যখন ওয়াটার অ্যাড করছি তখন কিন্তু আমরা এর 50% বা তার থেকে নিচে পর্যন্ত ডিস্টিল ওয়াটার অ্যাড করে রাখবো। কেন না, ভলিউম মেকআপটা কিন্তু ফাইনালি আমরা খুব সাবধানে করতে হবে। তার আগে টোটাল যে ক্রিস্টাল স্যাম্পলটা নিয়েছে সেটাকে ডিজলভ করাতে হয় খুব ভালো করে ওই কম পরিমাণ ডিস্টিল ওয়াটারের সঙ্গে। তাহলে কি করতে হবে, ওই স্যাম্পলটা অ্যাড করার পর এবং তারপর ডিস্টিল ওয়াটার অ্যাড করে আমরা কি করছি না, টার্ন দা ফ্লাক্স অফ মেজারমেন্ট আনটিল দা পটাশিয়াম ডাইক্রোমেট টোটালি ডিজলভ। টোটালি যতক্ষণ না ডিজলভ হচ্ছে ততক্ষণ আমরা কি করব, ঠিক এরকম ভাবে একটু ঝাঁকাতে থাকবো। ঠিক আছে, এরপর দেখলাম এবারে ঝাঁকিয়ে আর নিচের দিকে একটু খেয়াল করব, দেখলাম টোটাল গ্রেন গুলো ডিজলভ হয়ে গেছে। এবারে তাহলে আমরা কি করব, আবার ডিস্টিল ওয়াটার অ্যাড করতে শুরু করব। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ বিকার দিয়ে আমরা অ্যাড করছি ওটা কিন্তু ফাইনাল ড্রপ আমরা নয়, ওখানে মানে ফাইনালি ভলিউম মেকআপ কিন্তু ওটাতে হচ্ছে না। তাহলে কি 8 নম্বর পয়েন্টে আমরা কি বলছি, ইউজিং এ ওয়াশ বটল thoroughly add enough distilled water to the measuring flux just below the east mark on it। কি বললাম তাহলে না, যে মার্ক করা আছে তার ঠিক নিচে পর্যন্ত, তার থেকে একটু বেশি নিচে থাকলেও অসুবিধা নেই, তোমাদের কিন্তু সেই পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে ফিল আপ করে নিতে হচ্ছে। নেক্সট পয়েন্ট কি আছে, অ্যাড দ্য লাস্ট ফিউ ml of distilled water into the measuring flux until the reduced meniscus level just touches the mark। তার মানে আমরা কি করলাম, লাস্ট ফিউ ড্রপটা কিভাবে অ্যাড করছি দেখো, এখানে আমরা একটা ড্রপারের হেল্প নিয়ে কিন্তু খুব সাবধানে কি করে না, ওই মার্কসের সঙ্গে যে মিনিসকাস থাকবে, ঠিক আছে, আপার মিনিসকাস মানে এখানে যেটা কার্ভ হয়ে থাকবে তার মিনিসকাসটা ওই মার্কসের সঙ্গে প্যারালাল হবে, সেই পর্যন্ত আমরা কিন্তু ড্রপ ওয়াইজ অ্যাড করে করে মেকআপ করব। ঠিক আছে, তাহলে আমরা টোটাল সলিউশন যে ভলিউমের হবে সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। এখানে শেষ নেই, এরপরে আরো একটা কাজ আছে, কি করতে হবে না, যেহেতু আমরা পরে ওয়াটারটা অ্যাড করলাম, প্রথম যখন আমরা ওটা শেক করে টোটালটা ডিজলভ করিয়েছিলাম তাহলে ডেনসিটি কিন্তু নিচের দিকটা একটু বেশি থেকে যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা উপরে ডিস্টিল ওয়াটার অ্যাড করেছি তার মানে কি এই নিচের দিকটা আর উপরের দিকটার এই দুটো সলিউশনের কিন্তু কিছু ডিফারেন্স থেকে যায় ডেনসিটির। ঠিক আছে, মানে ইউনিফর্মলি কিন্তু সলিউশনটা তৈরি হয় না। তাই আমাদের লাস্ট কাজ যেটা করতে হয়, কি করতে হবে না, এরকম ভাবে ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে পুট দ্য স্টপার অন দ্য মাউথ অফ দ্য ফ্লাক্স এন্ড শেক সফটলি টু মেক দ্য এন্টার সলিউশন ইউনিফর্ম। তাহলে কি করছি আমরা, সলিউশনটাকে ইউনিফর্ম করার জন্য টোটালি সব দিকটা যেন সমান ডেনসিটির হয়, তাই আমরা কি করছি, লিডটা বন্ধ করে এরকম উপর নিচ করে ছবিতে যেমন দেওয়া আছে এরকম উপর নিচ করে কিন্তু আমরা সলিউশনটাকে একদম ঠিক পারফেক্ট সলিউশনে ওটা তৈরি করে ফেললাম। তাহলে আমরা তৈরি করলাম কি না, M/10 বা 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সলিউশন। ঠিক আছে, আশা করছি এরপরে তোমরা নিজেরাই ল্যাবে এলে করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি হলো। তো এখানে তাহলে আমরা রেজাল্টে কি লিখবো না, 250 সেমিকিউ লেখা আছে বা ml of M/10 solution or potassium dichromate solution is prepared।
তো এখানে আমি কিছু ইউজেস দেখাবো, তার আগে তাহলে অবজারভেশন আমাদের কি লক্ষ্য রাখতে হবে এটা করার সময়? অবজারভেশন, তাহলে আমরা প্রথম যখন প্রত্যেকবার ওয়েট করার সময় কিন্তু আমাদের খুব ভালো করে ওদিকে অবজার্ভ করতে হবে যাতে না আমাদের ওয়েট মেজার করতে গিয়ে কম বেশি না হয়, তাহলে কিন্তু আমরা যে সলিউশন, যে স্ট্যান্ডার্ড সলিউশন বানাতে চাইছি সেটা কিন্তু হবে না। তাই আমাদের কিন্তু প্রথম ওয়াশ গ্লাস যদি টিআর করে নিই তাহলে ওয়াশ গ্লাসের ওয়েটটা নিতে হচ্ছে না, যদি টিআর না করি তাহলে ওয়াশ গ্লাসের ওয়েটটাও নিতে হচ্ছে। তারপরে স্যাম্পল দেওয়ার পর পটাশিয়াম ডাইক্রোমেট ওই ওয়াশ গ্লাসের উপরে দেওয়ার পর টোটাল ওয়েট কত হচ্ছে সেটা দেখে নেব, ঠিক আছে? নেওয়ার পর তারপরে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটটা কত হচ্ছে সেটা দেখে নেব। এভাবে তাহলে আমরা নেওয়ার পর আর কি না ভলিউম, ডিস্টিল ওয়াটারের ভলিউমটাও ঠিকঠাক যেন আমরা ভলিউম মেকআপ করে নিই, তবেই সলিউশনটা একদম পারফেক্ট সলিউশন হবে, ঠিক আছে? এই তো এখানে আমাদের সাবধানতা কোথায় কোথায়, প্রিকশনস গুলো কি কি আমাদের নিতে হবে? ফার্স্ট কি করতে হবে, দ্য পটাশিয়াম ডাইক্রোমেট ক্রিস্টাল নিড ওয়েট কত 7.35 গ্রাম অ্যাকুরেটলি ওয়াইল ওয়েট। যখন আমরা ওয়েট করব তখন এই জিনিসটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এটা আমি আগে বললাম, ঠিক আছে? সেকেন্ড কি, ওয়াশ দ্য ওয়াশ গ্লাস কেয়ারফুলি, ফানেল অলসো কেয়ারফুলি, ওটাকে ওয়াশ করতে হবে, ঠিক আছে? দুটোকেই ওয়াশ করে নিচে নামাতে হবে। থার্ড পয়েন্ট কি আছে না, ইউজিং এ পিপেট অর ড্রপার, কখন না অ্যাড রিমেইনিং ফিউ ড্রপস অফ অ্যাভয়েড ওয়াটার, অ্যাভয়েড কি না অ্যান এক্সট্রা অ্যাডিশন অফ ডিস্টিল ওয়াটার টু দ্য মার্ক অ্যাবাভ দ্য নেক অফ দ্য ভলিউমেট্রিক ফ্লাক্স, ফ্লাক্সে যাতে বেশি না আমরা ডিস্টিল ওয়াটার অ্যাড করে ফেলি। তাই আমাদের কিন্তু ফাইনালি ড্রপ ওয়াইজ এই ড্রপার বা কিসের পিপেটের সাহায্যে আমাদের ওয়াটারটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এই তোমাদের টোটাল প্রসিডিওরটা একবার এখানে একটু দেখিয়ে দেওয়া আছে। দেখো প্রথম কি করলাম, ওয়েট করলাম, ওয়েট করার পর আমরা স্যাম্পেলটা যখন ওয়াশ গ্লাসে নিয়ে সব ওয়েট করার পর আমরা সেই স্যাম্পেলটাকে দেখো ওয়াশ বটল দিয়ে ডিস্টিল ওয়াটার দিয়ে নিচে নামাচ্ছি। তারপর কি করছি, ফ্লাক্স এই ফানেলের গায়ে যেটা আছে সেটা ভালো করে ওয়াশ করে টোটালটা নিচে নামিয়ে ফেললাম, একটু শেক করছি কেন না টোটাল স্যাম্পেলটা যাতে ডিজলভ হয়ে যায়। এরপর আমরা ভলিউম মেকআপ করছি, করার পর একবার উপর নিচ করে ইউনিফর্ম সলিউশনটাকে ডেনসিটিটাকে সব দিকে সমান করে নেওয়ার জন্য একবার উপর নিচ করে ঝাঁকিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমাদের টোটাল সলিউশন রেডি, ঠিক আছে? 250 ml কি পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন ইজ রেডি। যদি আমরা ইউজ এর কোথায় কোথায় দেখি, প্রচুর জায়গাতে আমরা এর ইউজ দেখতে পাই, ডিফারেন্ট ফিল্ডস আমরা এর ইউজ দেখতে পাচ্ছি। দেখো কয়েকটা আমি এখানে লিখেছি, এর বাইরেও অনেক আছে, ঠিক আছে? তো দেখো পটাশিয়াম ডাইক্রোমেট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট ফর ভ্যারাইটি অফ রিয়াকশন ইন ল্যাবরেটরি। আমাদের এখানে কি একটা পাওয়ারফুল, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা অক্সিডেন্ট, ঠিক আছে? তো এটা জারক পদার্থ হিসাবে কিন্তু আমরা এটা ল্যাবে ব্যবহার করে থাকি। কখন, এই যে ভলিউমেট্রিক অ্যানালিসিসের সময় আমরা কিন্তু এটা ব্যবহার করি। পরেরটা কি দেখতে হচ্ছে, ওয়েট টেস্ট করার সময় যখন সিক্ত পরীক্ষা সলিউশন তৈরি করে, কোনো সল্টের সলিউশন তৈরি করে সেখানে একটা রিয়েজেন্ট হিসাবে ওয়েট টেস্ট করার সময় অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি যখন আমরা কোনো স্যাম্পেলকে টেস্ট করছি, সেই ক্ষেত্রেও কি আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটকে রিয়েজেন্ট হিসাবে ব্যবহার করি, হাইগ্রোস্কোপিক রিয়েজেন্ট অ্যান্ড ইউজড ইন, লাইটটা চলে আলা, এক মিনিট একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা যাই হোক, এভাবেই এসছে, আমি এভাবে দেখে দিই। সবাই দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? স্যার ফোনটা রোটেট, হ্যাঁ রোটেট করালো আবার আচ্ছা ঠিক আছে, চলে এসছে। তো আমরা কোথায় দেখলাম, ইউজিং কেমিস্ট্রি ল্যাবে আমরা কোথায় কোথায় না এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করি, ভলিউমেট্রিক অ্যানালিসিস করার সময় আমরা ইউজ করি, আর কোথায় না যখন আমরা ওয়েট টেস্ট করি, কোনো সল্টের ওয়েট টেস্ট করতে যাই, কোনো লবণের
যখন আমরা অ্যানালাইসিস করি, সেটার মধ্যে কি বেসিক রেডিক্যাল আছে, কি অ্যাসিড রেডিক্যাল আছে, এইগুলো করার সময়, এই টেস্ট করার সময় কিন্তু এই যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, সেখানেও কিন্তু আমরা অ্যাজ রিয়েজেন্ট এই ডাইক্রোমেট ইউজ করি। ঠিক আছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজেস কিরকম কোথায় কোথায় দেখতে পাচ্ছি না? ইট ইজ ইউজ ইন লেদার ইন্ডাস্ট্রি ফর ক্রোম ট্যানিং। এই যে লেদার ট্যান করা হয়, ঠিক আছে, একটা প্রসিডিওর আছে, সেই ট্যানিং এর জন্য কিন্তু এখানে এই পটাশিয়াম ডাইক্রোমেটটা খুব বেশি দরকার হয়। ইট ইজ ইউজড ইন ডাইং অ্যান্ড ক্যালিকো প্রিন্টিং। ক্যালিকো প্রিন্টিং বলে একটা প্রিন্টিং একটা টাইপে আছে, সে সময় কিন্তু আমরা এর ইউজ দেখতে পাই। In photography, potassium dichromate is used with strong mineral acid and an oxidizing agent to harden the gelatin film. এই যে ফিল্ম তৈরি বা এই যে ফটো শিল্পেও কিন্তু আমাদের এই পটাশিয়াম ডাইক্রোমেটের ইউজ দেখতে পাই। It is used to prepare chromic acid, which is used to clean glassware. গ্লাসওয়্যারকে পরিষ্কার করার জন্য কি দরকার না? ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড তৈরি করতেও পটাশিয়াম ডাইক্রোমেট দরকার হয়। আর কোথায় না? পটাশিয়াম ডাইক্রোমেট ফাইন্ডস ইন ইউজ ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যাজ এন কিসের ইনগ্রেডিয়েন্ট ইন সিমেন্ট। তো সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট হিসেবেও কিন্তু আমরা এই ডাইক্রোমেটের ইউজ দেখেছি। এছাড়াও কি না 35% নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডিজলভ করে যে সলিউশনটা তৈরি হয়, সেরকম একটা সলিউশন কিন্তু ব্যবহার করা হয় কোথায় না? টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট মেটালস ইন ডিটারমাইনিং সিলভার পিওরিটি। সিলভার পিওরিটির ক্ষেত্রে মানে রূপোর যে তার মধ্যে খাদ আছে কিনা সেটার টেস্ট করার জন্যও কিন্তু এই ডাইক্রোমেটের এই সলিউশনটা ব্যবহার করা হয়। কি না 35% নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এই ডাইক্রোমেট মিশিয়ে একটা সলিউশন তৈরি করা হয়, সেটা দিয়ে করা হয়। আর কোথায় দেখতে পাচ্ছি? উড ডার্কেনিং। এই যে কাঠে পালিশ হয়, সেই কাঠ পালিশের ক্ষেত্রেও আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখতে পারি। বিশেষ করে এই যে দেখতে লাস্ট লাইনটা দেখো, ইট ইজ এফেক্টিভ ট্রিটমেন্ট ফর মেহগনি। মেহগনি কাঠ নিশ্চয়ই শুনেছো সবাই। এই একটা খুব দামি দামি কাঠ, এই কাঠের যে আসবাবপত্র তৈরি করা হয়, ফার্নিচারের তৈরি করার সময়, সেখানেও কিন্তু কিছু এই মানে কালার করার সময় বা সেই কাঠগুলোকে ট্যান করার সময় এগুলো দরকার হয়। ঠিক আছে, তো এই তোমাদের মোটামুটি প্রিপারেশন স্ট্যান্ডার্ড সলিউশন অক্সালিক অ্যাসিড বা ডাইক্রোমেট, এটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তো আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবারে একটু খাতার যে ম্যাডাম যেটা দেখাচ্ছিলেন। স্যার রচিত স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি, বলছি আমি ওদেরকে খাতার একটা স্যাম্পল দেখিয়ে দিই, আমি পেয়েছি। ওরা আপাতত এই পিএইচটা লিখুক, তারপর না হয় পরেরটা দেবো। দুটো গুলিয়ে ফেললে মুশকিলে পড়ে যাবে। আচ্ছা, খাতার একটা পেজ আমি পেয়েছি ম্যাডাম, ঠিক আছে, সেটা আমি একটু আচ্ছা আপনি দেখেন, ঠিক আছে আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে না আমি দেখিয়ে দেবো, আমার বের করা আছে যখন দেখিয়ে দিই। ঠিক আছে, এরকম খাতা হয়। ঠিক আছে, এই দেখো ক্লাসমেট বা অক্সফোর্ড, এটা এখানে যে খাতাটা আছে, ঠিক আছে, এটা কি? এটা ফিজিক্স এর খাতা। ফিজিক্স বা কেমিস্ট্রি খুব বেশি ডিফারেন্স কিছু নেই, একই খাতা। ফিজিক্স এর ক্ষেত্রে কিছু ছবি আঁকার ব্যাপার থাকে, ড্রয়িং এর ব্যাপার থাকে, লেফট সাইডে হোয়াইট পার্টটাতে। ঠিক আছে, এরকম কেমিস্ট্রি ল্যাবে যখন লিখবে তখন দেখো এই ডান দিকের যে রুল টানা পার্ট যেটা থাকছে, এই পার্টটাতে কিন্তু তোমাদের লিখতে হচ্ছে। উপরের দিকে দেখো, দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট বলে লেখা আছে, এক্সপেরিমেন্ট নাম্বার 1। হ্যাঁ, তার পাশে এই যে পেজ নাম্বার, ডেট, দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। তাহলে এরকম। আর এই লেফট সাইডটাতে দেখো হোয়াইট আছে। তোমাদের কিন্তু কেমিস্ট্রি, বিশেষ করে আমাদের কেমিস্ট্রির কোনো জায়গাতে ছবি আঁকার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো এভাবে কিন্তু খাতার ডান দিকে ওই ডেট দেওয়া বা তার এক্সপেরিমেন্ট নাম্বার কত এবং এক্সপেরিমেন্টের নাম, এই দেখো উপরের দিকে লেখা আছে। এটা কি আছে? স্ট্যান্ডার্ডাইজেশন অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের। ঠিক আছে, ঠিক এরকম ভাবে তোমাদের এক্সপেরিমেন্টের নাম। এটা যেমন কি না, এটা হচ্ছে প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন, কত 0.1 মোলার অক্সালিক অ্যাসিড সলিউশন। এরকম ভাবে হেডিংটা লিখতে হবে। লেখার পর তারপর থিওরি লিখতে হবে, থিওরির পর পরপর লেখার প্যাটার্ন যেমন দেওয়া হবে সেইভাবে তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, এরকম একটা ইন্ডেক্স পেজ থাকবে।
ইন্ডেক্স পেজের মধ্যে দেখো উপরের দিকে একদম ফার্স্টের একটা দুটো পেজের পরে এইগুলো থাকে, ঠিক আছে, এরকম একটা ইন্ডেক্স লেখা থাকে। বাম দিকে দেখো ডেট লেখা আছে একদম উপরে, তারপরে সিরিয়াল নাম্বার, তারপর এক্সপেরিমেন্ট নাম্বার, তারপর সাবজেক্ট, তারপর পেজ নাম্বার, তারপরে সিগনেচার। তাহলে এখানে ডেট যেটা আছে, কোন ডেটে তোমরা এটা করেছো সেই ডেটটা ওখানে লিখতে হবে। এটা কত নাম্বার সিরিয়াল, না সিরিয়াল নাম্বার আমি 1 2 সিরিয়াল নাম্বার, এটা কিন্তু এটা 1 2 3 4 করে পরপর করে যাবে। এক্সপেরিমেন্ট নাম্বারে এসে কিন্তু তোমাদের যখন যেটা হবে সেই রকম ভাবে এটা এক্সপেরিমেন্ট নাম্বার 1, এক্সপেরিমেন্ট নাম্বার 2 এভাবে পরপর কন্টিনিউ করতে থাকবে। সাবজেক্ট বা এক্সপেরিমেন্ট কি সেই যে এক্সপেরিমেন্টের নাম সেটা কিন্তু এই কলামটাতে লিখতে হবে, ঠিক আছে। এরকম ভাবে দেখো ফার্স্ট যে এক্সপেরিমেন্টের নাম ছিল হেডিং সেটাই এখানে লেখা আছে। একটা এক্সপেরিমেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্টস থাকবে, সেই পয়েন্টস গুলো সব লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র হেডিংটা। তার মধ্যে যে আদার পয়েন্টস আছে সেগুলো কোনো পয়েন্টস লেখার দরকার নেই, শুধু হেডিংটা কি আছে সেটাই লেখা। আচ্ছা, এবার ওটা কত পেজ থেকে কত নাম্বার পেজ পর্যন্ত, পেজ নাম্বার নিশ্চয়ই দেওয়া থাকবে, 1 2 3 4 করে পেজ নাম্বার দেওয়া থাকবে। তাহলে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত এই এক্সপেরিমেন্ট সেটাকে ওখানে একটু ইন্ডিকেট করে লিখে দিতে হবে। তারপরের সিগনেচার এই পার্টটাতে ম্যাডাম বা রবিশঙ্কর স্যার ওনারা সাইন করবেন, ঠিক আছে। এরপরে রিমার্কস যদি স্যার কিছু থাকে, বলো। স্যার আপনি যেটা হেডিং এর কথাটা যে বললেন, মানে সাপোজ আমরা এই যে পটাশিয়াম ডাইক্রোমেট স্ট্যান্ডার্ড সলিউশনটা আমরা তৈরি করছি, তাহলে এটা এই হেডিংটা কি লিখবো? প্রিপারেশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট নাকি অন্য কি? একদম প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড কত না 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটাই থাকবে, ঠিক আছে। ওকে এরকমই থাকবে। আমরা যে ডকুমেন্টটা দেব সেইখানে এক্সপেরিমেন্ট বা থিওরি বলে যে হেডিং দিয়ে যেটা দেওয়া থাকবে, বা যেটা হেডিং থাকবে সেটাই এখানে লিখবে, এটা এক্সপেরিমেন্ট টু ওকে এক্সপেরিমেন্ট ওকে ম্যাম, ওকে ম্যাম। ঠিক আছে। তাহলে এই অবধি হলো বোঝা। হ্যাঁ স্যার, পরের ক্লাসে Okay, ma'am. হয়ে গেছে। আর এই রিমার্কস এর একটা কলাম আছে, এটা দেখো, এই রিমার্কস এর কলামটাও কিন্তু একটা কাজের কলাম। এটা কখন লাগে না তোমরা যদি ডিলে করলে বা খাতা একদম সেই পরীক্ষার 2 দিন আগে সব খাতা নিয়ে চলে গেলে, তখন কিন্তু রিমার্কস এর ঘরে লেখা থাকবে এই ডেট পর্যন্ত কিন্তু সাইন হয়নি, এই ডেটে সাইন হয়েছে। তার মানে কি ওটা দেখলেও কিন্তু বোঝা যাবে যে কে কি ক্লাস করেছে বা খাতা প্রিপারেশন করতে গিয়ে সে কে কিরকম ঢিলেমি করেছে, সেগুলো সব কিন্তু এখানেই নোটিং হবে। এই পাতাটা খুললেই কিন্তু পরিষ্কার কার কি পজিশন, ঠিক আছে। তাই খুব সাবধানে সব যেভাবে বলা হবে ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাডাম বা আমরা স্যার যারা আছেন তাদের কথা মতো সেইভাবে তৈরি করবে, ঠিক আছে। এই ওকে Okay, sir. ঠিক আছে, তাহলে কেমিস্ট্রি ক্লাস এই অবধি রইলো। কিছু কোয়ারি থাকলে পরের ল্যাবে, বৃহস্পতিবারের ল্যাবে স্যারেদের জিজ্ঞাসা করে নেবে। Okay, ma'am. ঠিক আছে? Thank you, ma'am. থ্যাংক ইউ Okay, ma'am. টিচার। ওকে ম্যাম।